4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। গুলশান বৈঠকে রাষ্ট্রদূত। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ। বিগত 3 নির্বাচন থেকে পুলিশকে শিক্ষা নেয়ার পরামর্শ এনসিপির। জাতীয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ভোট। প্রভাব পড়বে 260টি আসনে। ভোটের হার বেড়ে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন, মত বিশেষজ্ঞের। জকসুতে প্রথমবারেই শিবিরের বাজিমাত। প্রথম ভিপি হলেন রিয়াজুল ইসলাম। জিএস, এজিএস সহ 16 পদে জয় জয়কার। প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 9 জেলায় সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার থেকে 4 দিনের জন্য উত্তরাঞ্চলের 9টি জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাক্ষাৎ করবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গেও। সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সফরের তালিকায় রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। 14 জানুয়ারি দুপুরে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়। গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন তিনি। যারা কষ্ট করেছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন। এখন যখন ক্যাম্পেইনের সময় আসবে তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এদিন ডিআরইউ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। বিএনপি নেতারা বলেন, 1-11 সরকারের অধীনে 2008-এর নির্বাচন ছিল দেশি বিদেশি চক্রান্ত ও পরিকল্পনার অংশ। তাকে যেন সর্বোচ্চ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। They are ready to work with the next elected government of Bangladesh. এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান সাহেবের রোল ইন লিডিং বাংলাদেশ ইনটু দ্য ফিউচার। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী বলছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। দলটির নায়েবে আমির বলছেন, পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে নির্বাচন ইস্যু। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন জামাত নেতারা। আলোচনার নানা বিষয় তুলে ধরে জানান, আগামীতে পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। গত 1-2 সপ্তাহ ধরে সরকার এবং ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামাতের প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। একটি দলের পক্ষ থেকে ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচনে এনসিপিকে জামাত 10টি আসন দিচ্ছে এমন তথ্য সঠিক নয় বলেও জানান জামাতের নায়েবে আমির। রাখতে চাচ্ছি যেহেতু আমরা নির্বাচন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিগত 3 নির্বাচন থেকে পুলিশকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশ এখন গোলামি এবং আজাদি এই দুই পক্ষে বিভক্ত বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে কুমিল্লার দেবিদ্বারের উঠান বৈঠকে এ কথা বলেন তিনি। পুলিশের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে, জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিগত 3টে ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন। আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আর না হয় আপনাদের বেনজির এবং হারুনের পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। জোটের শরিকদের ছাড় দেয়া আসনগুলোতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী থাকায় উদ্বিগ্ন গণ অধিকার পরিষদ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার না করে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ গণ অধিকার পরিষদ সভাপতির। নূর বলেন, নির্বাচিত সরকার এলেই অস্থিতিশীলতা কেটে যাবে এমন ভাববার অবকাশ নেই। তাই শরিক দলের সঙ্গে ঐক্য টিকিয়ে রাখা প্রয়োজন বিএনপির। এদিকে তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঝিনাইদহ 4 আসনে অন্যান্য প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগদান করা প্রার্থী রাশেদ খান। বেশিরভাগ আসলে বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। ঝিনাইদহ 4 আসন থেকে আমি যাতে নির্বাচন করি, আমি আশাবাদী সেখানে বিএনপির আরো কয়েকজন প্রার্থী ছিলেন, তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে ট্র্যাকে তোলা, এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে কমিশনে আবেদন পড়েছে 131টি। 3 দিনে আবেদন করেছেন 295 জন। এদিকে নির্বাচন ঘিরে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বাক্ষরে ভুল, 1% ভোটারের স্বাক্ষরযুক্ত নথি না থাকা, আয়কর রিটার্নের কপি যুক্ত না করা, দ্বৈত নাগরিকত্বের জালে আটকা পড়া সহ নানা কারণে মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিলের তৃতীয় দিনেও নির্বাচন কমিশনে ভিড় করছেন অনেকে।
বুধবার আপিল করতে এসে অনেকে প্রশ্ন তুললেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। তাদের দাবি, শুনানিতে যাতে কমিশন সব প্রার্থীর প্রতি একই আচরণ করে এবং নিরপেক্ষতা বজায় রাখে। খোঁড়া একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ক্লারিক্যাল মিস্টেকের জন্য আজকে আমাকে আসতে হয়েছে। তা আশা রাখি নির্বাচন কমিশন অবশ্যই আমাদের ফলপ্রসূ ফল প্রদান করবেন। নির্বাচনের ফিল্ড সারা বাংলাদেশে যেখানে নিরাপত্তাজনিত সংখ্যা আছে সেখানে ভোটের জায়গা আপনার সংখ্যা মুক্ত হবে এটা আমি মনে করি না। যে দুটি মামলার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নাই, যে দুটি মামলার শাস্তি হয়েছে অন্য কোনো ব্যক্তিদের, সেই দুটি মামলাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এদিকে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এবারের নির্বাচন অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। আমাদের জন্য 2026-এর নির্বাচন অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে। নির্বাচনকে ঘিরে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 15,33,000 জনেরও বেশি। আসন ভিত্তিক নিবন্ধনের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই ভোটাররা প্রভাব রাখবেন 260টি আসনে। নির্বাচন বিশেষজ্ঞ বলছেন, পোস্টাল ব্যালটের কারণে ভোট পড়ার হার বেড়ে ফলাফলের ইতিহাসে আসতে পারে বড় পরিবর্তন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপে নিবন্ধন করেছেন 15,33,000 জনের বেশি। এর মধ্যে 7,72,000-এর বেশি 122টি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা। বাকি 7,61,000-এর বেশি নিবন্ধন করেছেন দেশের ভেতর থেকে। তাদের সিংহভাগই সরকারি চাকরিজীবী। ইসির তথ্য অনুযায়ী 260টি আসনের প্রতিটিতে পোস্টাল ব্যালটে ভোট দিবেন 3,000 জনের বেশি। এর মধ্যে 18টি আসনের প্রতিটিতে নিবন্ধন করেছেন 10,000 জনের বেশি, আর 115টি আসনের প্রতিটিতে ভোট দেবেন 5,000 জনের বেশি। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ফেনী 3 আসনে 16,093 জন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন, এবারের নির্বাচনে আসন ভিত্তিক জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। যে ভোটটা আমার এমনিতে পড়বে, ইন পার্সন করবে, তার সঙ্গে এই বাড়তি পোস্টাল ব্যালটের ভোটটা যুক্ত হবে, অর্থাৎ ভোটার টার্ন আউট কিছুটা হলেও বাড়বে। এটা যুক্ত হওয়াতে যেটা হবে যে আপনার 1 নম্বর হচ্ছে ভোটের টার্ন আউটটা বাড়বে, 2 হচ্ছে কম্পিটিশনটা বেড়ে যেতে পারে। যখন কম্পিটিশনটা বাড়বে তখন কিন্তু ভোটের ফলাফল পাল্টে যেতে পারে। আরও বলেন, পোস্টাল ব্যালটের কারণে ভোট পড়ার হার বেড়ে নির্বাচনী ফলাফলের ইতিহাসে বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রবাসী ভোটাররা কোনো একটা প্রার্থীর পক্ষে বেশি ভোট দিয়েছে, এটা হতেই পারে। সো তখন কিন্তু যদি অন্য কোনো প্রার্থী জেতার সম্ভাবনা থাকে তখন কিন্তু তার আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2-3 হাজার না, 5টা-10টা ভোটের ব্যবধানে একজন প্রার্থী হেরে গেছে, তখন এই যে ভোটগুলো, এই ভোটগুলো বড় ফ্যাক্টর হিসেবে দেখা দেবে। পোস্টাল ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বলেও মনে করেন তিনি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রাজস্ব আদায় ব্যবস্থাপনা অটোমেশনে 1,000 কোটি টাকার প্রকল্প দেখছে না আলোর মুখ। প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ। সময় লাগলেও টেকসই সিস্টেম চায় এনবিআর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি, জিএস সহ 21টি পদের মধ্যে 16টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জয় পেয়েছে 4 পদে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন বিজয়ীরা। এই উচ্ছ্বাস বিজয়ের। দীর্ঘ 2 দশকের প্রতীক্ষা শেষে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল তাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থী সংসদ। মঙ্গলবার অনুষ্ঠিত যোগসু নির্বাচনের ইতি ঘটল বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে।
নির্বাচনে গুরুত্বপূর্ণ সবগুলো পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ভিপি পদে বিজয়ী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫,৫৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের AKM রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। জিএস পদে জয়ী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫,৪৭৫ ভোট। নিকটতম প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২,০২৩ ভোট। এজিএস পদে জয়ী মাসুদ রানা পেয়েছেন ৫,০২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম তানজিল পান ৪,০২২ ভোট। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সকলের সহযোগিতা চাইলেন বিজয়ী প্রার্থীরা। এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথ চলা। আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথে চলেছি, ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের যত রকমের ইশতেহার ছিল সেগুলো নিয়ে আমরা যে কাজ করতে চেয়েছি সেগুলো প্রত্যেকটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব এবং কাজ করে দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ। প্রথমবারের শিক্ষার্থী সংসদ নির্বাচনের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস জানালেন সাধারণ শিক্ষার্থীরা। বিজয়ীরা প্রতিশ্রুতি ভুলে যাবেন না, এমনটাই প্রত্যাশা তাদের। ক্যাম্পাসে আবার প্রথম আর কি যক্ষ নির্বাচন, তো সেই হিসাবে আমরা খুবই আশাবাদী যে আমাদের নতুন কিছু হবে। ওনারা যেন ইশতেহার মোতাবেক কাজ করে যান আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য। দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সম্পূর্ণ করাবেন। নতুন বিপিজিএস এর কাছে আমাদের প্রথম প্রত্যাশা হলো জগন্নাথের শিক্ষার্থীদের কোনো হল নেই, তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের যাযাবর জীবনটার অবসান ঘটানো। গুরুত্বপূর্ণ 3টি পদ সহ 21 পদের 16টি পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। 3টি সম্পাদকীয় পদ ও 1টি সদস্য পদে জয় পেয়েছে ছাত্রদল। একমাত্র ছাত্রী হল সংসদেও জয় পেয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাবার 2 দশক পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের ভোটে বিজয়ী প্রার্থীরা গড়ে তুলবেন তাদের স্বপ্নের ক্যাম্পাস। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। থানায় আগুন দেওয়ার বক্তব্য আর চাঁদাবাজির মামলা ঘিরে আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহাদি হাসান ও তাহরিমা জান্নাত সুরভি। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির সংবাদ সম্মেলনে এসে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে হয়রানিমূলক বলেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার ঘটনা নিয়ে সম্প্রতি বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান। অন্যদিকে গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে মামলায় গ্রেফতার হন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। যদিও পরে জামিন পান দুজনেই। তবে ওই দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির সংবাদ সম্মেলনে হাজির হন মাহাদি ও সুরভি। থানায় আটক থাকার সময় নিজেদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন তারা। একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন, আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত ভাইকে গণহত্যা করা হয়েছে, বানিয়াচংয়ে যে আমার 12 বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্রাশফায়ারের মাধ্যমে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে। সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। মাহাদি ও সুরভির নিঃশর্ত মুক্তিসহ 3 দাবিতে কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহাদি ও সুরভিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকার প্রত্যয় জানান বৈষম্য বিরোধী নেতারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ফেলানী হত্যার 15 বছরের আধিপত্যবাদ বিরোধী মার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর। রাজধানীর শাহজাদপুর থেকে গুলশান 2-এর ফেলানী এভিনিউয়ে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শতাধিক নেতাকর্মী। পরে বাসতলা এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দিলে সেখানে দাঁড়িয়েই স্লোগান দেন এনসিপি নেতাকর্মীরা। সীমান্ত হত্যা বন্ধে 7 জানুয়ারিকে ফেলানী দিবস করার দাবি জানান এনসিপি ঢাকা উত্তরের নেতাকর্মীরা। এ সভায় শরীফ ওসমান হাদির খুনিদের আটকের দাবিও জানান তারা।
সমুদ্র তীরবর্তী জেলা পটুয়াখালী কৃষি, মৎস্য ও পর্যটনের পাশাপাশি সেখানে রয়েছে শিল্পায়নের বিশাল সম্ভাবনা। পায়রা বন্দর, কুয়াকাটা সৈকত ও চরাঞ্চলের সমৃদ্ধ কৃষির কারণে বদলে যেতে পারত পুরো অঞ্চলের উন্নয়ন চিত্র। কিন্তু দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা আর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস শেরক্ষেত এ জেলায় তৈরি করেছে বঞ্চনার দীর্ঘ ইতিহাস। কিছু উন্নয়ন এগুলেও বহু সম্ভাবনা এখনও অনাবিষ্কৃতই রয়েছে। মনির হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী। কৃষি, মৎস্য ও পর্যটন সম্ভাবনাময় এ জেলা এখন জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা সমুদ্র বন্দর ও চরাঞ্চলের সমৃদ্ধ কৃষিকে ঘিরে গড়ে উঠেছে উপকূলীয় প্রবৃদ্ধির বড় ভিত্তি। কিন্তু পটুয়াখালীকে বারবার পিছিয়ে দিয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। সিডোর, আইলা, মোহসেন সহ গত 2 দশকে ডজন খানেক ঘূর্ণিঝড় উপকূলকে থমকে দিয়েছে বারবার। তাহলে আমরা একটু থাকতে পারতাম, নাহলে আমাকে আর কোনো যাওয়ার কোনো উপায় নেই। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি, যদি আল্লাহ সরকারি করে দেয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই সরকার আইলে আমাকে এই ভেরিবেটটা সক্ষম করিয়ে বাঁধে ব্লক করিয়ে এই সিস্টেম করিয়ে আমাকে দেওয়া লাগবে। ৩,২২১ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার 8টি উপজেলায় ভোটার সংখ্যা প্রায় 15 লাখ। এখানকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষি ও মৎস্য নির্ভর। ধান উৎপাদনের জন্য বিখ্যাত পটুয়াখালীতে গত 2 দশকে তরমুজে ঘটেছে নতুন বিপ্লব। চরাঞ্চলের বালুচরে খরা মৌসুমে উৎপাদিত হয় হাজার হাজার কোটি টাকার ফসল। তবে ন্যায্য মূল্য না পাওয়া, সংরক্ষণাগারের অভাব, মধ্যস্বত্বভোগীদের দাপট আর দুর্বল যোগাযোগ ব্যবস্থায় বারবার ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা। আমরা কৃষকেরা অনেক কষ্ট করে ধান ফলাই, কিন্তু ধান ভালো হয় কিন্তু মজুরি পাই না। এখন যে বর্তমান যে খরচটা হইতে আছে, এতে নিম্নতম ধানের দাম 1200 টাকা মন থাকা উচিত। অন্যদিকে এখানকার জেলেদের শিকার করা সামুদ্রিক মাছ দেশের চাহিদা যোগান দিয়ে রপ্তানির মাধ্যমে আয় করছে বৈদেশিক মুদ্রা। যে দ্বারে আমরা মাছ বিক্রি করি ওদারে তো আমরা তো যে আমরা তো রেট পাই না। পায়রা সমুদ্র বন্দর ও নির্মাণাধীন ইপিজেডকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন যুগ শুরু হওয়ার কথা থাকলেও গ্যাস সংযোগ না থাকা, ধীরগতির শিল্পায়ন আর প্রত্যাশার তুলনায় কম বিনিয়োগের কারণে পুরোপুরি কাজে লাগছে না বন্দরটির সক্ষমতা। আটকে আছে বড় কর্মসংস্থানের সম্ভাবনাও। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটার পাশাপাশি সোনারচর, হেয়ারদ্বীপ ও জাহাজমারা সমুদ্র সৈকত পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। তবুও পর্যাপ্ত অবকাঠামোর অভাব, পরিকল্পিত উন্নয়ন না হওয়া এবং কুয়াকাটার ভাঙন রক্ষায় টেকসই উদ্যোগ না নেয়ায় পর্যটন খাত এখনও পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেনি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী মেডিকেল কলেজ উচ্চশিক্ষায় নতুন দিগন্ত খুললেও গ্রামীণ স্কুল কলেজে শিক্ষক সংকট, জরাজীর্ণ ভবন ও প্রযুক্তিগত সুবিধার অভাবে রয়ে গেছে শিক্ষার তীব্র বৈষম্য। পায়রা সেতুকে ঘিরে সংযোগ ব্যবস্থা কিছুটা উন্নত হলেও দক্ষিণের সৌন্দর্যের শহর হিসেবে পরিচিত পটুয়াখালীর গ্রামীণ সড়ক এখনও বেহাল। বর্ষায় কাদামাটিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। বিশেষ করে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী এখনও নাগালের বাইরে উন্নত সেবা থেকে। উপকূলের এই নাজুক বাঁধই উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতি মৌসুমেই ঝড় জলোচ্ছ্বাস কেড়ে নেয় মানুষের সঞ্চয়, ভেঙে দেয় জীবিকার আশ্বাস। তবুও ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখানকার মানুষের প্রত্যাশা টেকসই বাঁধ, নিরাপদ জীবন আর শিল্পায়নের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের বাস্তব নিশ্চয়তা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী আমেজ। যারা নির্বাচনে বিজয়ী হয়ে আসবেন তাদের কাছে ভোটাররা তুলে ধরছেন উন্নয়ন বঞ্চিত, অপ্রাপ্তি আর নানা প্রত্যাশার কথা। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সিমরানকান্দি এলাকায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানবো।
নদী খননের নামে এখানে লুটপাট হয়েছে। আমরা চাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন এই নদী প্রকৃতি নিয়ে কাজ করেন এবং এই তিতাস নদী নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য তারা যেন চেষ্টা করেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সরকারি মেডিকেল কলেজ নাই, এটা আমাদের সারা ব্রাহ্মণবাড়িয়ার যত আরাপ জনসংখ্যা যারা সাধারণ যারা আছে সবার একটা প্রাণের দাবি এখানে একটা মেডিকেল কলেজ হোক, একটি শিশু পার্ক হোক, আর একটি কালচারাল কমপ্লেক্স যেটি ইতিমধ্যে হওয়ার কথা ছিল, প্ল্যানিং হয়েছে, এখনো পাস হয়েছে, এই কালচারাল কমপ্লেক্সের জন্য এখানে করার উদ্যোগ গ্রহণ করতে পারেন। যানজট নিরসনে আসলে কি করা যায় এটা আশা করি রাজনৈতিক দলগুলো এবং যারাই ভোটে জিতে আসুক তারা আশা করি এই ব্যাপারে ইশতেহারে রাখবেন। নাগরিককে ভালো রাখতে যে দেশের জীববৈচিত্র্য পরিবেশগত অবকাঠামোগুলো সবগুলো সুনিশ্চিত করে যেন তারা একটা পরিবেশ বান্ধব সরকার গঠিত হয়। শহরের যে আইন শৃঙ্খলার দিনে দিনে যে অবনতি হচ্ছে, আগামী সরকারের কাছে আমি চাচ্ছি জোরালো আবেদন যাতে আইন শৃঙ্খলার যাতে দ্রুত উন্নতি হয়। ভোরের সময় আরও থাকছে। 40 বছরেও আসামির দেখা পায়নি কুষ্টিয়ার খোকসার উপকারাগার। রাখা হচ্ছে গবাদি পশু, জ্বালানি কাঠ, খুলে পড়ছে পলেস্তরা, সংস্কার করে সেবামূলক কাজে ব্যবহারের দাবি। রাজস্ব আদায় ব্যবস্থাপনা অটোমেশনে বারবার ব্যর্থ হচ্ছে এনবিআর। হাজার কোটি টাকার প্রকল্প নিলেও বাস্তবে আলোর মুখ দেখছে না প্রকল্পটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাস্তবায়ন সহজ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীরা বলছে রাজনৈতিক সরকারের শক্ত অবস্থান ছাড়া সম্ভব নয়। আর এনবিআর চেয়ারম্যান জানান দীর্ঘ সময় লাগলেও টেকসই অটোমেটেড সিস্টেম নিয়ে আসা হবে সব কার্যক্রম। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজস্ব বিভাগের অটোমেশন, পরামর্শ, উদ্যোগ আর কার্যকর সিদ্ধান্তের অভাবে পেরিয়েছে প্রায় এক যুগ। পরিবর্তন হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর একাধিক চেয়ারম্যান, তবে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা দৃশ্যমান করতে পারছে না সংস্থাটি। একটা হলো ইয়ার এন্ডিং এর পর ব্যবসায়ীরা মনে করেন রাজস্ব সিস্টেমকে স্বচ্ছ করতে প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ। ভ্যাটের ব্যাপারে গবেষণা করে ভ্যাটকে যদি একদম করা হয়, টোটালি ডিজিটাইজ করা হয়, আমার বিশ্বাস তাতে অনেক ভালো ফল হবে। এবং এর মধ্যে যে কারাপশনগুলো আছে, গ্রে এরিয়াগুলো আছে, সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। যেটার পলিটিক্যাল পাওয়ার ছাড়া করা কঠিন, আর স্ট্রং পলিটিক্যাল পাওয়ার দরকার। অর্থনীতিবিদরা বলছেন স্বার্থান্বেষী মহলের সব অনৈতিক বাধা উতরাতে পারত অন্তর্বর্তী সরকার। রিফর্মের ক্ষেত্রে একটা বড় ধরনের বিগ পুশ লাগবে, তো সেই বিগ পুশটা এখন পর্যন্ত ভিজিবল আমরা কোনো কিছু দেখছি না। হয়তো এনবিআর কাজ করছে তার ব্যাকগ্রাউন্ডে। এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন কোনো রাজনৈতিক প্রভাব নাই, এই ক্ষেত্রে অনেকগুলো রিফর্ম করে বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা আসলে আমরা এখন পর্যন্ত ভিজিবল কোনো কিছু দেখছেন। বর্তমানে অনলাইনে রিটার্ন ও ভ্যাট চালান দিতে পারছেন করদাতারা। স্বয়ংক্রিয় হয়েছে বন্ড ব্যবস্থাপনা, তবে প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে লেনদেন সহ সব কম্পোনেন্ট পেপারলেস করতে চায় এনবিআর। সে লক্ষ্যে হাজার কোটি টাকার প্রকল্প নিলেও প্রক্রিয়া শুরু করেনি সংস্থাটি। নতুন একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা অ্যাপ্রুভ করেছে আমাদের প্ল্যানিং কমিশন থেকে, কিন্তু এখন পর্যন্ত প্রসেসটা শুরু হয়নি। লম্বা সময় লাগবে হয়তো, কিন্তু আমরা কম্প্রিহেন্সিভ একটা অটোমেশন চাই। গভর্নমেন্টের অন্য সকল অটোমেটেড সিস্টেমের সাথে আমরা লিঙ্কড হতে চাই, ইন্টারঅপারেবল হতে চাই, যাতে করে আমাদের এটা সুফল সেটা আমরা সরাসরি পেতে পারি। দেশের জিডিপির অনুপাতে রাজস্ব আয় বাড়াতে নানা পরামর্শের পাশাপাশি অনিয়ম বন্ধে অটোমেশনে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তবে এনবিআর সূত্র বলছে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অদৃশ্য শক্তির কাছে ধরাশায়ী হয়ে রাঘব বোয়ালদের আর্থিক ফায়দা লোটার সুযোগ দিতেই গতি পাচ্ছে না প্রকল্পটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। এজন্য সব জটিল আইন সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি কাগজ নির্ভরতা কমিয়ে ভ্যাট রিফান্ড প্রক্রিয়াকে ডিজিটাল করেছে সংস্থাটি। আয়কর ও কাস্টমস শুল্ক সহ অন্য কর রিফান্ডও অনলাইন করার কথা জানিয়েছে এনবিআর। রাজস্ব বাড়াতে আদায় পদ্ধতি সম্পূর্ণ অটোমেশনের পথে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থবছর থেকেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী অর্থবছর বাধ্যতামূলক করা হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলও। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স আইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনেও কম্পালসারি রিটার্নের সিস্টেমটা চলে আসবে। এনবিআর আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় এরই মধ্যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 7.5 লাখ ছাড়িয়েছে। বিপরীতে রিফান্ড আটকে আছে প্রায় 1500 কোটি টাকা, যা ফেরত দিতে ব্যবসায়ীদের ঝক্কি কমাতে চায় এনবিআর। এখন থেকে অনলাইনেই সরাসরি গ্রহীতার অ্যাকাউন্টে পৌঁছে যাবে রিফান্ড। জনগণের যে ভোগান্তিটা হয়, আমি বলেছি যে আগে আমরা অটোমেট করব,
আমরা কাগজের কোনো রিফান্ড দিব না, তারপরে আমরা এটা চালু করব এবং সেই লক্ষ্যে একটু সময় লেগেছে, বাট আলটিমেটলি আজকে থেকে শুরু হচ্ছে। চেয়ারম্যান জানান, আয়কর ও কাস্টমস শুল্ক সহ অন্যান্য করের রিফান্ডও আটকে আছে প্রায় 2500 কোটি টাকার মতো। ধাপে ধাপে এগুলো অনলাইন পদ্ধতিতে রিফান্ড করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। সব মিলে 4000 কোটি টাকা কম আমি দেখি। ট্যাক্স পেয়ার তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিবে, সেটা আমাদের রেকর্ডে থাকবে। ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ। এরপরে কাজগুলো হচ্ছে আমাদের এন্ডে। অনলাইনে ভ্যাট রিফান্ড চালুর প্রথম দিনেই 115টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার পরিমাণ 124 কোটি টাকা। এখানে সময় ক্ষেপণ করার কারো কোনো সুযোগ থাকবে না। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে নতুন বছরের শুরুতেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের 6 জানুয়ারি 2026 তারিখে একদিনেই দেশে এসেছে 166 মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী 1 থেকে 6 জানুয়ারি 6 দিনে রেমিটেন্স এসেছে 77 কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 70% বেশি। আগের বছর একই সময়ে এ হার ছিল 45 কোটি ডলার। 2025 সালের জুলাই থেকে 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত রেমিটেন্স এসেছে 1704 কোটি ডলার। আগের অর্থ বছরের একই সময়ে আসে 1423 কোটি ডলার, অর্থাৎ চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি 19.7%। অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডি দমন এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির ফলে এই ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে। তবে শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ শ্রমিক তৈরিতে মনোযোগ দিতে হবে। দীর্ঘ 1 দশক পর আবারও শুরু হচ্ছে ঢাকা করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা করাচি ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করবে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে। 29 জানুয়ারি ঢাকা থেকে রাত 8টায় ছেড়ে করাচি পৌঁছবে স্থানীয় সময় রাত 11টায়, আর করাচি থেকে স্থানীয় সময় রাত 12টায় ছেড়ে ঢাকায় পৌঁছবে স্থানীয় সময় ভোর 4টা 20 মিনিটে। প্রাথমিকভাবে 3 মাসের জন্য সপ্তাহে 2টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো চলবে চলতি বছরের 30 মার্চ পর্যন্ত, আর হজ কার্যক্রম শেষে আবারও স্বাভাবিক চলাচল করবে বলে জানা গেছে। নতুন এই রুটে চালুর মাধ্যমে ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। যশোরে পাটালি ও ঝোলাগুড়ের সুনাম দেশব্যাপী। গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। উৎপাদিত গুড়ের দামও পাচ্ছেন ভালো। এ মৌসুমে 105 কোটি টাকার গুড় বিক্রির আশা কৃষি বিভাগের। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারেও জমজমাট গুড়ের হাট। ভোর থেকেই গাছিদের কর্মব্যস্ততা। সূর্য যখন পূব আকাশে উঁকি দেয়, ঠিক তখনই গাছিরা আপন মনে খেজুর গাছ থেকে রস আহরণ করেন। রস থেকে তৈরি হয় ভেজালমুক্ত সুস্বাদু খেজুরের গুড়। যশোরের পাটালি ও ঝোলা গুড়ের সুনাম দেশব্যাপী। জেলার বিভিন্ন গ্রামে পুরোদমে চলছে রস সংগ্রহ ও জাল দিয়ে গুড় তৈরির কাজ। পাটালি ও ঝোলা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছি ও কৃষক পরিবারগুলো। উৎপাদিত গুড়ের দাম ভালো পাচ্ছেন বলে জানান তারা। আমাদের এই গুড় উৎপাদনটা ভালোই হয়। উৎপাদনটা দিয়েই আমাদের বাড়তি কিছু টাকা আমরা সঞ্চয় জমা করে রাখি। 120টা গাছ কাটলেই 1,10,000 টাকা ডানি ফেলা কোনো অসম্ভব কিছু না। গুড়ের দামটা ওরা আগে বিক্রি করতো 300, 250, সর্বোচ্চ 400 টাকা। এখন সেই গুড়টা তারা বিক্রি করছে 700 টাকা কেজি। ফলে কি হচ্ছে, অঞ্চলের এই গাছিদের কি অর্থনৈতিকভাবে তারা কিন্তু লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে, গুড়ের উৎপাদন বাড়াতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গাছিদের সাথে আছি এবং তাদের সার্বক্ষণিক তদারকি করছি। গুড়ের চাহিদা স্থানীয় বাজারকে মেইনটেইন করে আমরা আমাদের সারা দেশের যে সমস্ত গুড়ের চাহিদা আছে সেই সমস্ত বাজারে আমরা প্রেরণ করতে পারি। যশোর জেলায় 22 লক্ষাধিক খেজুরের গাছ রয়েছে, যার মধ্যে 3.5 লাখ গাছ থেকে রস আহরণ করে 6,250 জন গাছি।
এদিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে জমজমাট খেজুরের গুড়ের হাট। চাহিদা বেশি থাকায় সরবরাহ ভালো, স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ক্রেতারা। সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার এই হাট বসে। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। এখানকার গুড় মান খুবই ভালো, আমাদের ওখানে গুড় নিয়ে যায় মানুষ, পিঠাটা খায় শীত মৌসুমে। শীতের কারণে আমদানি বেশি হয়েছে, বাজারে গুড় কিনে নিয়ে যাবো ভালো গুড়। এখানে নাকি খেজুরের অরিজিনাল গুড় পাওয়া যায়। এখানে 27,000 মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আমরা আশা করছি এবং যেখান থেকে 50 থেকে 60 কোটি টাকা উপার্জন করা সম্ভব হবে। শীত মৌসুমে 2.5 লাখ খেজুর গাছ থেকে প্রায় 27 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা চুয়াডাঙ্গা কৃষি বিভাগের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রথমবারের মতো কক্সবাজার বিমানবন্দরে অনুষ্ঠিত হলো নিরাপত্তা মহড়া। জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানের সক্ষমতা ঝালাই করতেই এমন মহড়া বলে জানায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। 8 জন যাত্রী ও 2 জন কেবিন ক্রু নিয়ে যাত্রা শুরু করবে ব্লু ওয়েভ এয়ারওয়েজ। হঠাৎ খবর আসে বিমানে শক্তিশালী বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ঘিরে ফেলে বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, র্যাব, আনসার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধার অভিযান। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস অভিযানে একে একে উদ্ধার করা হয় যাত্রী ও কেবিন ক্রু। এরই মধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পাঠানো হয় হাসপাতালে। এরপর বোম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। তবে পুরো ঘটনা বাস্তবে নয়, জরুরি মহড়ার চিত্র। কক্সবাজার বিমানবন্দরে প্রথমবারের মতো বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সফলভাবে মহড়া চালায়। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে কিভাবে তারা একসঙ্গে কাজ করবে, এই যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন অ্যান্ড নিজেদের মধ্যে কমিউনিকেশন, এই জিনিসটা সেট আপ করবে। মূল লক্ষ্য হচ্ছে বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন সামরিক, বেসামরিক 60টি বিমান ওঠানামা করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 2024 সালের তুলনায় 2025 সালে অভিবাসী শ্রমিকের সংখ্যা বেড়েছে 12%। এর মধ্যে নারী শ্রমিকের হার বেড়েছে 1.9%। তবে এ খাতে শৃঙ্খলা ফেরাতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা কমানোর কথা থাকলেও অস্বাভাবিক হারে নতুন লাইসেন্স অনুমোদন দেওয়ার অভিযোগ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরু। যেখানে ভারতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা 192টি, পাকিস্তানে 464টি, সেখানে বাংলাদেশে এ সংখ্যা 2600-র বেশি। এবছরে 188টা লাইসেন্স ক্যান্সেল হয়েছে, হ্যাঁ, কিন্তু আবার শোনা যায় 300 নতুন লাইসেন্স পাইপলাইনে আছে এবং অলরেডি দেয়া হয়েছে 252টা লাইসেন্স। এই প্রশ্ন তো করতে হবে, 2-4টা নতুন লাইসেন্স আমি দিতে পারি, কিন্তু আমি কেনই 258টা লাইসেন্স দিতাম? বুধবার রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরু। এ সময় নারী শ্রমিকের হার বছর ব্যবধানে বাড়লেও সংখ্যা বিবেচনায় এটি অস্বাভাবিক কমেছে অভিযোগ ডক্টর তাসনিম সিদ্দিকীর। এই বছরে মাত্র 62,000 কর্মী, নারী কর্মী বিদেশে গেছেন। 15, 16, 17, 18, 19 ওই পর্যন্ত যদি দেখি 1 লক্ষর উপরে প্রতি বছর বিদেশে নারী শ্রমিক যেতেন। শুধু রিক্রুটিং এজেন্সিগুলো নয়, সরকারও অভিবাসন খাতে দুর্নীতির সঙ্গে জড়িত, এমন অভিযোগ করেন আলোকচিত্রী শহীদুল আলম। আমাদের এই চুরি শুধু এজেন্সিগুলি করে না, সরকারও করে, এবং আমাদের প্রত্যেকটা এমবেসি সেগুলি একটা দুর্নীতির আখড়া। পেছনে এমবেসির একটা ছোট্ট দরজা আছে, ওটা দিয়ে ঢুকে দালালরা ওখান থেকে টাকা নেয়, লেনদেন করে। এমবেসির ভেতরে দালাল লেনদেন করছে, এমবেসিতে যাওয়ার কোনো রাস্তা নাই। দেশের শ্রম বাজার এখনো সৌদি আরব কেন্দ্রিক, যেটি এ খাতের সবচেয়ে বড় ঝুঁকি বলছে রামরু। অর্থাৎ সেই দেশে কোনো টালমাটাল হলেই আমার বাজারটা কিন্তু ভোলেটাইল হয়ে যায়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী উৎপাদনের দায়ে 5টি প্রতিষ্ঠানকে 90,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চান্দ্রা বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, ভেজাল ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন সহ নানা অনিয়মের দায়ে 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানার সঙ্গে সতর্ক করা হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে।
শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। শীতের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলতাফ হোসাইন। আমরা লক্ষ্য করছি এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আজও দেখছি যে কনকনে শীত পড়েছে এবং সেই শীতে আমরা দেখছি যে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যুবথুবু অবস্থা খেটে খাওয়া সাধারণ মানুষের। আমরা যেটি জানি যে গত পরশুদিনে কিন্তু সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে এবং সেটি গতকালও আমরা দেখেছি 8 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল সর্বনিম্ন তাপমাত্রা এবং এই মুহূর্তেও আমরা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস দেখছি, অর্থাৎ শীতের যে তীব্রতা সেটি কিন্তু আসলে কমেনি। যদিও আমরা দেখি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই গত 3 দিন ধরে আমরা যেটি দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সকাল 9টার দিকে বেলা উঠলে দেখা যায় যে শীতের তীব্রতা কমে। যদিও রাত যখন পরে সন্ধ্যার পর রাত যখন গড়িয়ে যখন ভোর চলে আসে সেই ভোরের সময় আসলে খুব বেশি শীতের প্রকোপ আমরা লক্ষ্য করি এবং এই অবস্থায় আমরা দেখছি যে খেটে খাওয়া সাধারণ মানুষের যে আসলে বিপর্যস্ত অবস্থা, পাশাপাশি সাধারণ অন্য পেশার মানুষ যারা প্রত্যেকেই আসলে শীতের ভিতরে আসলে বেগ পোহাতে হচ্ছে, সমস্যায় পড়েছেন তারা। আমরা দেখছি যে শুধু মানুষ নয়, মানুষের পাশাপাশি এই শীতে কিন্তু প্রাণীদেরও অনেক ধরনের সমস্যা হচ্ছে। পোষা প্রাণী, কুকুর, বিড়াল, গরু ছাগল সহ আমরা রাজশাহীর আশপাশের যে এলাকাগুলো আছে সেসব এলাকা আমরা দেখেছি যে শীতের কারণে কিন্তু আসলে মানুষের পাশাপাশি অন্যান্য পশু পাখিরও কিন্তু একইভাবে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে এবং যেটি দেখছি ছিন্নমূল যে মানুষগুলো, আমরা রেল স্টেশনে ঘুরেছি কিছুক্ষণ আগে এবং গতকালও দেখেছি এই তীব্র শীতের ভিতরে কিন্তু আসলে তারা খুবই কষ্টে দিন রাত যাপন করছে এবং তারা যেহেতু পথে ঘুমান, স্টেশনে ঘুমান রাত্রে এবং পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তাদের কিন্তু খুব কষ্ট পোহাতে হচ্ছে এবং এই প্রেক্ষাপটে আমরা যদিও দেখেছি যে জেলা প্রশাসক থেকে গরম কাপড় বিতরণের একটি উদ্যোগের কথা জেনেছিলাম, যদিও সেটি আমরা পরবর্তীতে দৃশ্যমান দেখিনি। যদিও সাধারণ মানুষের দাবি যে যাতে করে শীত নিবারণ, যাদের আসলে যারা পথে যারা ঘুমায় ছিন্নমূল যারা, তাদের জন্য পর্যাপ্ত গরম কাপড়ের যেন ব্যবস্থা করা হয়, সেই দাবি কিন্তু আসলে সাধারণ মানুষ করছেন। একই সঙ্গে যেটি জানিয়ে রাখি যে এই তীব্র শীতের ফলে কিন্তু রাজশাহীতে গরম কাপড়ের দোকানে, শীতের কাপড়ের দোকানে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি কয়েকদিন ধরেই এবং সেখানে আমরা গরম কাপড়ের দাম বৃদ্ধিরও একটি অভিযোগ পেয়েছি। সাধারণ মানুষ কিন্তু আমাদের সেই অভিযোগ জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে যারা বিশেষ করে রাজশাহী শহরের ভিতরে অটো রিক্সা চালান তাদেরকে আসলে খুব যুবথুবু অবস্থায় দেখছি এবং তারা যাত্রী পাচ্ছেন না। সকাল থেকে ভোর থেকে অপেক্ষা করলে কিন্তু যাত্রীর দেখা তারা সেভাবে পাচ্ছেন না। ফলে কয়েকদিন ধরে তারা আমাদেরকে যেটি বলছিলেন যে প্রতি বছরই রাজশাহীতে মোটামুটি শীতের যে প্রকোপটা সেটা পড়ে, তবে এবার শীতটা একটু বেশি। তবে জানিয়ে রাখি যে তাপমাত্রার পাশাপাশি রাজশাহীতে যে অবস্থাটা এখন বিরাজ করছে, প্রচণ্ড হিমেল হাওয়ার ফলে আসলে এই তীব্র কনকনে শীতের অনুভূতিটা আরো বেশি হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে বাতাসের ফলে। প্রচন্ড বাতাস এবং বাতাসের আর্দ্রতাও আমরা দেখেছি প্রায় 11.0 মতো বাতাসের আর্দ্রতা এবং সেই আর্দ্রতার ফলেই আসলে তাপমাত্রাটা আরো বেশি বাড়ছে এবং শীতের প্রকোপটাও কিন্তু আরো বেড়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করছি। তো এইভাবে শীতের রাজশাহীতে আসলে শীতের এই পরিস্থিতি আমরা কয়েকদিন ধরে দেখছি। তো কবে নাগাদ আসলে এই শীত পরিস্থিতি কিছুটা কমবে সেটা আসলে আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারে না। তো এই ছিল রাজশাহীতে শীতের সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী আলতাফ হোসাইন রাজশাহীর শীতের খবর জানাচ্ছিলেন। শিক্ষক নিয়োগে জালিয়াতি, জাল করা হয়েছে শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি, স্কুল কমিটির সভাপতি ও সদস্যের স্বাক্ষর। মেহেরপুরের 14টি মাধ্যমিক বিদ্যালয়ে এমন অন্তত 69 জন ভুয়া শিক্ষকের সন্ধান মিলেছে প্রাথমিক তদন্তে। প্রধান শিক্ষকরা বলছেন তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ ও প্রভাবে পুরো প্রক্রিয়াটি হয়েছে। বেনিয়ামিনের রিপোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বানের পর পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা প্রার্থী, এটি স্বাভাবিক নিয়ম হলেও মেহেরপুরে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে হয়েছে ব্যতিক্রম।
জেলার 14টি মাধ্যমিক বিদ্যালয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে অন্তত 69 জন ভুয়া শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। তাদের অনেকের বেতন চালু হলেও যশোর শিক্ষা বোর্ডে সংশ্লিষ্ট শাখার অনুমতি সম্বলিত কোনো চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেনেরও অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকরা বলছেন, তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ ও প্রভাবে পুরো প্রক্রিয়াটি হয়েছে। 2022 সালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনসুর আলী সভাপতি হওয়ার পর ব্যাকডেটে 4 জন শিক্ষিকাকে নিয়োগ দেওয়া হয়। এই 4 জনের সার্টিফিকেট যাচাই করতে দেখা যায় যে 4 জনের সার্টিফিকেটই জাল। ক্যাডার বাহিনী রামদার পর্যন্ত আমার স্কুল পর্যন্ত এসেছে এবং সেই ভয়ে আমাকে সব ছেড়ে দিতে হয়েছে। বিদ্যালয়গুলোর বর্তমান পরিচালনা পরিষদের সদস্যরা বলছেন, জাল করা হয়েছে তাদের স্বাক্ষরও। স্বাক্ষর এখানে দেওয়া আছে, সে দুটো আলাদা আলাদা আছে এবং স্বাক্ষর আমার নয়। আমার যে স্বাক্ষর আপনাদের দেখাইছে বা আপনারা দেখছেন বা এখন আমাকে দেখাচ্ছেন, এই স্বাক্ষর আমার না। তবে অভিযুক্ত শিক্ষকরা সব অস্বীকার করছেন। বেতন খাচ্ছি আমরা, এখন যদি আমাদের যদি এই ভোগান্তির ভিতরে যদি সরকার যদি আমাদের ফেলে রাখে, তাহলে তো এটা তো আদৌ সত্য না। পরীক্ষা দিয়েছি, পরীক্ষার রেজাল্ট হয়েছে, নিয়োগপত্র পাইছি, তারপরে আমরা যোগদান করেছি। এদিকে বিষয়টি জানাজানি হলে তদন্তে নেমেছে মাধ্যমিক শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে অনেক প্রমাণ তাদের হাতে এসেছে, চলছে আরও বিশ্লেষণ। প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে, আমরা আরও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করব এবং বিস্তারিত প্রতিবেদন আমরা কমিশনে দাখিল করব। ভুয়া নিয়োগের মাধ্যমে রাষ্ট্রের যে বড় ধরনের টাকা বা অর্থের যে লেনদেন সেটা একটু প্রমাণিত হচ্ছে। তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি চলমান আছে। আমরা আশা করি অবশ্যই আমরা সেই সুষ্ঠুভাবে তদন্ত করে আমরা তার একটি সুরাহা করতে পারবো। মেহেরপুরে 177টি মাধ্যমিক বিদ্যালয়ে 5569 জন শিক্ষক কর্মরত রয়েছেন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। যশোরে ঘুষ নেয়ার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আটক করেছে দুদক। বুধবার বিকেলে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ঘুষ হিসেবে গ্রহণ করা টাকা। স্ত্রীর পেনশন সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করেন শিক্ষক মোহাম্মদ নুরুন নবী। 3 মাস ধরে নানাভাবে ঘোরানোর অভিযোগে ওঠে তার বিরুদ্ধে। বাধ্য হয়ে 1,20,000 টাকা দিয়ে ফাইল ছাড়াতে প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে আসেন নুরুন নবী। দুদকের একটি টিম সেখান থেকে ওই টাকা সহ আশরাফুলকে আটক করেন। নারায়ণগঞ্জে জুয়েলারি দোকানের 2 কর্মচারীর কাছ থেকে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকায় স্বর্ণ বিক্রি করে দোকানে ফিরছিলেন হাজি জুয়েলারির 2 কর্মচারী মোজাম্মেল ও ফজলে রাব্বি। মাতোয়াইল এলাকায় মাইক্রোবাস নিয়ে তাদের বহনকারী বাসের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত র্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে তুলে নেওয়া হয় গাড়িতে। এক পর্যায়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চোখ বেঁধে লাঙ্গলবন্দ সেতুর নিচে তাদের ফেলে চলে যায়। পরে তাদের উদ্ধার করে পুলিশ। দখল আর ভরাটে অস্তিত্ব হারাতে বসেছে খুলনার কয়রা উপজেলার বগালী ইউনিয়নের ঘুগরাকাঠি গ্রামের খালগুলো। একসময় কৃষি, মৎস্য, দৈনন্দিন জীবনের প্রধান ভরসা থাকার প্রায় 20 একর আয়তনের এসব খাল এখন ব্যক্তি দখলে। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর জীবন জীবিকায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাঠি গ্রাম। প্রায় 2000 পরিবারের এই গ্রামে একসময় প্রায় 20 একর আয়তনের একাধিক খাল ছিল কৃষি ও মৎস্যের প্রধান ভরসা। এখন দখল ও ভরাটে সেই খালগুলোর অস্তিত্ব হুমকির মুখে। গ্রামের ভেতর ও চারপাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো কয়েকটি পরিবারের দখলে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কোথাও খাল ভরাট করে জমি তৈরি করা হয়েছে, আবার কোথাও ভরাট খালের উপর নির্মাণ করা হয়েছে
বসতঘর। সরেজমিনে দেখা গেছে খালের বিভিন্ন অংশ মাটি দিয়ে ভরাট করা, কোথাও পানি থাকলেও অধিকাংশ স্থানে নেই স্বাভাবিক প্রবাহ। এখানে আমরা বহুত মাছ মারিছি, শুধু আমরা না, আমাদের বাচ্চা ছাড়াও মেরেছে। খালটা খাসখাল ছিল। ওরা বাদী হয়ে মামলা করেছে, আমরা তার কন্টেস্ট করে ওরা হারিয়ে গেছে, তদবিরভাবে খারিজ, আপিল করেছে, জজ কোর্টে খারিজ হয়ে গেছে। এসব খাল থেকে মাছ ধরা তো দূরের কথা, কৃষি কাজের জন্য পানি সংগ্রহ করতে পারছেন না স্থানীয়রা। খালের মুখ ও বিভিন্ন অংশ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। এতে ভেসে যায় মাছের ঘের, ক্ষতিগ্রস্ত হয় কৃষি জমি, সৃষ্টি হয় নানা সামাজিক ও অর্থনৈতিক সংকট। পানি দেবে না, মাছ মাটি দেবে না, পুকুর কেটে তুই। তারা এই খালের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করার কারণে পানি সত্যি পাচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, আজিজুর রহমান সানা ও তার ভাই সহ শরিকরা দীর্ঘদিন ধরে এসব খাল দখল করে রেখেছেন। তবে অভিযুক্ত পরিবারের দাবি, খালগুলো তাদের মালিকানাধীন এবং তারা নিয়মিত খাজনা দিয়ে আসছেন। ৭৪ বছর বয়স, তার আগে তো আর বাবা নেওয়া, ব্রিটিশ আমল থেকে নেওয়া। আমাদের নামে রেকর্ড। কোর্টে যদি প্রমাণ করে যে এটা সরকারি, তাহলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সরকারি অনুযায়ী যেটা টেন্ডার আপনারা করে নিতে পারবেন। জেলা প্রশাসন বলছে, আইন অনুযায়ী সাধারণ মানুষের ব্যবহারের কোনো খাল ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। তদন্ত কমিটি খুব দ্রুততা সময়ের মধ্যে একটু দিক, আর রেকর্ড যে কারেকশনের যে বিষয়টা, সেটি যদি ব্যক্তির মালিকানায় থাকলে তাহলে আইনগতভাবে সে একটু তার দেখাবে, অধিকার দেখাবে। আবার খাসকরণের জন্য একটু সময় লাগে, সেটি আমরা করব। কয়রা উপজেলার ঘোগরাকাঠি গ্রামে প্রায় 10,000 মানুষের বসবাস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 40 বছরেও আসামির দেখা পায়নি কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারাগারটি। জেলখানাটিতে আসামির বদলে জায়গা পেয়েছে গবাদি পশু আর জ্বালানি কাঠ। অব্যবহৃত থাকায় পড়েছে মরিচা, খুলে পড়ছে পলেস্তরা। সংস্কার করে সমাজসেবামূলক কাজে ব্যবহারের দাবি এলাকাবাসীর। বাবুল হোসেনের ক্যামেরায় এস.এম. রাশেদের রিপোর্ট। নির্মাণের পর থেকে পড়ে আছে কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারাগারটি। 80 দশকে নির্মিত নির্জন এলাকায় রংহীন জেলখানার প্রধান ফটক, আশেপাশের জমিও হয়েছে বেদখল। উপকারাগারটিতে রয়েছে একটি প্রবেশ পথ, 2টি কয়েদি রাখার হল রুম, 2টি সাক্ষাৎকার কক্ষ, একটি স্টোর রুম, 2 কক্ষ বিশিষ্ট একটি অফিস রুম, রয়েছে 3 কক্ষ বিশিষ্ট একটি কোয়ার্টারও। 40 বছর ধরে অব্যবহৃত থাকায় লোহায় পড়েছে মরিচা, খুলে পড়েছে পলেস্তারা। সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে দরজা জানালার কাঠ, বন্দি রাখার জায়গায় রাখা হয়েছে জ্বালানি কাঠ। উপকারাগারটিতে সংস্কার করে সমাজসেবামূলক যে কোনো কাজে ব্যবহারের দাবি এলাকাবাসীর। 80 দশকে প্রতিষ্ঠিত এই খোকসা উপকারাগার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কোনো আজ পর্যন্ত আমরা শুনি নাই যে কোনো কার্যক্রম হয়েছে। পুনর্মেরামত করে যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, উন্নয়নমূলক কোনো কাজে ব্যবহার করে, শোধনাগার হোক আর যাই হোক না কেন, তাহলে ভালো হয়। সংস্কার করে অন্য কাজে ব্যবহারের আশ্বাস সমাজসেবা কর্মকর্তার। এটা আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। সরকার যদি কোনো ওইগুলো মেরামতের কোনো উদ্যোগ দেয় কিংবা নতুন করে সংস্কারের কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তো ভালো হয়। জেলা সমাজসেবা অফিসের তথ্য মতে উপকারাগারটি 3 একর জায়গার উপর নির্মিত হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ঝিনাইদহে মাঠে মাঠে এখন সরিষা ফুলের হলুদ গালিচা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন জেলায় বাড়ছে তেল বীজের চাষ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো এবং জমির উর্বরতা বাড়াতে প্রণোদনা সহ প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। লোটাস রহমান সহগের রিপোর্ট। হলুদের সমারোহ চারপাশ, ছোট ছোট পাতার ফাঁকে উড়াউড়ি করছে মৌমাছির দল, যেন শিল্পীর আঁকা কোনো ক্যানভাস। দখল করে আছে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। গত বছর দাম ভালো পাওয়ায় ঝিনাইদহে নতুন করে অনেকেই সরিষা চাষে আগ্রহী হয়েছেন। এবছর আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলের আশা চাষিদের। এত শস্য বোধহয় অন্য কোনো মাঠে হয় কি সন্দেহ, আমার একটা বিশ্বাস। এইবারকের ফলন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হবে আমরা আশা করছি, কেননা এবার আবহাওয়াটা অনেকটা ভালো আছে। ফুলের যে পরাগায়নটা ঘটাচ্ছে মৌমাছিতে, এতে ফলন আরও বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের আরও উপকৃত আমরা। প্রতি বিঘায় 10,000 টাকা লাভে থাকে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে ও জমির উর্বরতা বাড়াতে সব ধরনের সহযোগিতার কথা জানায় উপজেলা কৃষি বিভাগ। আর আবাদ বাড়াতে প্রণোদনা সহ প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরিষার আবাদ বাড়ানোর আমাদের যে লক্ষ্য, সেটা হচ্ছে ভোজ্য তেলের আমদানি কমানো, আমাদের দেশীয় তেলের ব্যবহার বাড়ানো
এবং সাথে সাথে শস্য নিবিড়তা বৃদ্ধি করা, সাথে সাথে জমির উর্বরতা বৃদ্ধি করা। দিন দিন সরিষার আবাদ আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবে এবং জমির উর্বরতা জমির উর্বরতাও রক্ষা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর 6 উপজেলায় 13,229 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,235 মেট্রিক টন সরিষা। সময় সংবাদ, ঝিনাইদহ। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে কর্মসূচি আয়োজন করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। এছাড়া বেনাপোল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জেও ছিল দোয়া মাহফিল। স্মরণ সভায় বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান, ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা। বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আপোষহীন সংগ্রামের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন এ আয়োজন করে। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে আপোষহীন এই নেত্রীর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান নেতারা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়েই চলছে শোক। নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় প্রতিদিনই বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হচ্ছে দোয়া মাহফিল। নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাবেক নেতৃবৃন্দের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও স্মরণ সভা। বিএনপি নেতারা বলেন, বেগম জিয়া ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার আপোষহীন নেত্রী। বিগত সরকারের সময় নির্যাতন সহ্য করেও তিনি দেশ ছেড়ে যাননি। তার উপরে যে নির্যাতন করেছেন তার চিকিৎসা করার সুযোগ দেন নাই, তাই তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা এই শেখ হাসিনাকে ধিক্কার জানাচ্ছি। খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ওপরও জোর দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আরিফ। বেহাল অবস্থায় পড়ে আছে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত চুয়াডাঙ্গার পানি শোধনাগার কেন্দ্র। ২০০ বাড়িতে সংযোগ স্থাপন করা হলেও পৌঁছায়নি এক ফোঁটা পানি। পৌরবাসী আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পৌর প্রকৌশলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও কোনো তোয়াক্কা করেনি কেউ। মাহফুজ মামুনের তথ্য ও ছবিনের রিপোর্ট। আবর্জনা আর আগাছায় ভরা চারপাশ। নির্মাণের ৫ বছরেও চালু হয়নি এই পানি শোধনাগার। উল্টো পরিচ্ছন্ন কর্মীদের নিবাস হিসেবে পরিণত হয়েছে। বেহালে চিত্র চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার একমাত্র পানি শোধনাগার কেন্দ্রের। ৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পাম্প হাউস এবং ৪৩ লাখ টাকা ব্যয়ে ৩০০ পাইপলাইন স্থাপন করা হয়। ২০০ বাড়িতে দেয়া হয় সংযোগ, কিন্তু এক ফোঁটা পানিও পৌঁছায়নি কোনো বাড়িতে। এত টাকা ব্যয়ে একটা নির্মাণ করা হলো, এর কিন্তু সুবিধা না পায় কিন্তু পৌরবাসী আসলে হতাশ। এখানে যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো সবই চুরি হয়ে গেছে, আর যেগুলো আছে সেইগুলো পৌরসভার অবহেলার কারণে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পানি শোধনাগারটি সচল না হওয়ায় একদিকে যেমন সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে, অন্যদিকে পানির অভাবে নানা রোগে আক্রান্ত হচ্ছেন পৌরবাসী। পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন, আর্সেনিক, এর কারণে জীবননগরবাসীর স্বাস্থ্য ঝুঁকি আছে। নগরায়নের ভিতরে একটা পানি সাপ্লাই ব্যবস্থা থাকবে, এটাই আমরা আশা করি বা আমাদের এটা দাবি। এই পানি শোধনাগারটা দ্রুত সংশোধন করা হোক। পৌর প্রকৌশলী জানান, পানি সরবরাহ চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দেয়া হলেও মেলেনি সমাধান। জীবননগর পানির অবস্থা খুবই করুণ এবং আর্সেনিক, আয়রন দুটাই আছে। যত তাড়াতাড়ি করা যায় ততই হচ্ছে পৌরবাসীর জন্য মঙ্গল। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে ২০১৭ সালে শুরু হয় নির্মাণ কাজ, শেষ হয় ২০২১ সালে। প্রতি ঘন্টায় ২ লাখ লিটার পানি শোধন করা সম্ভব। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভোরের সময় আরো থাকছে। আটলান্টিক ও ক্যারিবীয় সাগরে 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল মার্কিন সেনারা। তীব্র নিন্দা রাশিয়ার। ভেনেজুয়েলা ইস্যুতে 3 ধাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের।
আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কোস্ট গার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে। এই ঘটনায় মস্কো ওয়াশিংটন উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজ জব্দকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই দিন ক্যারিবীয় সাগর থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন সেনারা। এদিকে মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণ সহ দেশটির জন্য 3 ধাপের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্যাঙ্কারটিকে পাহারা দিয়ে রাখতে মস্কো নৌবাহিনী মোতায়েন করেছে এমন খবরের মধ্যেই বুধবার এ পদক্ষেপ নিল দেশটি। মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে বলে জানা গেছে। একই দিন ক্যারিবীয় সাগরে এম সোফিয়া নামের আরেকটি ট্যাঙ্কারও আটক করা হয়েছে। অতীতে মারিনেরা ট্যাঙ্কারে ভেনেজুয়েলার তেল বহন করা হতো, তবে বর্তমানে এটি খালি ছিল। এই খালি ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্র জব্দ করেছে। ট্যাঙ্কারটির নাম আগে ছিল বেলা 1, এর নাম বদলে মারিনেরা রাখা হয়। গায়ানার পতাকাবাহী ট্যাঙ্কারটি পরে রুশ ট্যাঙ্কারে রূপান্তরিত করা হয়। এদিকে এই ট্যাঙ্কার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত করা কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। ভেনেজুয়েলার জন্য একটি 3 ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তেল বিক্রি ও রাজস্ব নিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপে মার্কিন কোম্পানির প্রবেশ এবং দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সমঝোতা, এবং তৃতীয় ধাপে পুরানো সরকারের কাছ থেকে ক্ষমতা নতুন দলের কাছে হস্তান্তর অন্তর্ভুক্ত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশ সহ 38 দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করেছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে ভ্রমণে $15,000 বা 18 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হবে। 21 জানুয়ারি থেকে নতুন ভিসা নীতি কার্যকর হবে। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মাত্র একদিন আগের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, অন্যান্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরাও অনেক বেশি সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকেন, আর এটি শতকরা হিসেবে প্রায় 55% বাংলাদেশি পরিবার। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এতে সদ্য মার্কিন বিশেষ বাহিনীর অভিযান চালানো ভেনেজুয়েলা সহ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম পে.গভ এর মাধ্যমে জমা দিতে হবে। পররাষ্ট্র দফতর জানিয়েছে, বন্ডের টাকা স্থায়ীভাবে কেটে রাখা হবে না, এটি একটি ফেরতযোগ্য জামানত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড কিনে নেয়ার বিষয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন জাতীয় নিরাপত্তা দল। বুধবার বিষয়টি জানায় হোয়াইট হাউস। শিগগিরই গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছে ইউরোপীয় কাউন্সিল। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণের ঝুঁকির মুখে গ্রিনল্যান্ড। ইউরোপীয় নেতারা দ্বীপটি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের একের পর এক হুমকির তীব্র বিরোধিতা করলেও নিজ পরিকল্পনায় অনড় ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বুধবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল গ্রিনল্যান্ড ক্রয় নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন, এটি নতুন কোনো ধারণা নয়, বহু বছর আগে থেকেই অনেক মার্কিন প্রেসিডেন্টই এই সম্ভাবনার কথা বিবেচনা করেছেন। আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসন রুখতে এবং কৌশলগত সুবিধা অর্জনে
এই ক্রয় কার্যকর হতে পারে বলে জানান তিনি। লিভিট আরও বলেন, ট্রাম্প সবসময় কূটনীতি ও কূটনৈতিক সমাধানকে প্রথমে প্রাধান্য দেন, তবে সব বিকল্প উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রেস সচিব। ভেনেজুয়েলা ও ইরান সম্পর্কিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন ট্রাম্প, তবে প্রথম চেষ্টায় সমঝোতা ও আলোচনায় প্রাধান্য পাবে। গ্রিনল্যান্ড ইস্যুতে আগামী সপ্তাহে ডেনমার্কের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকি শনাক্ত হলে দেশটির সব প্রেসিডেন্টেরই সামরিক বিকল্প বেছে নেয়ার অধিকার রয়েছে। এদিকে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। তিনি বলেন, গ্রিনল্যান্ড তার জনগণের অংশ এবং কোনো সিদ্ধান্ত তাদের অনুমতি ছাড়া নেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, দ্বীপটিকে ঘিরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউরোপ সবসময় বহুপাক্ষিক নীতি ও আইনকে সমর্থন করবে বলে জানান তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত সিরিয়ার আলেপ্পো শহর। সিরীয় বাহিনীর সঙ্গে কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 9 দাঁড়িয়েছে। আহত অন্তত 27। প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। বুধবার স্থানীয় সময় বিকেলের পর শহরটিতে ফের এসডিএফ এ অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করে সিরীয় সেনারা। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক। সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক বাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য স্থানীয় সময় বুধবার বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেয় সিরীয় সেনাবাহিনী। ওই সময় পার হওয়ার পরই শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরীয় সরকার মানবিক করিডোর খুলে দেয়। বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সরকারি উদ্ধার সংস্থার একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক। শিল্পাঞ্চলের বহু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গেল বছর সিরিয়া সরকার ও এসডিএফ এর মধ্যে একটি চুক্তি হয়, যেখানে 2025 সালের শেষ নাগাদ সশস্ত্র গোষ্ঠীটিকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। তবে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ঝুলে থাকা সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। 18 জানুয়ারি পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সমর্থিত প্রার্থীদের জেতাতে জনসংযোগে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। নিজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। জাতীয় পতাকা হাতে পর্তুগালের নানা স্পটে দেখা মিলছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের। 18 জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বেশ ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো। নেতাকর্মীদের সাথে দেশের বিভিন্ন স্থানে জনসংযোগে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। স্লোগানে তাদের স্বাগত জানাচ্ছে কর্মী সমর্থকরা। কুশল বিনিময়ের পাশাপাশি সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তারা। বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থীরা। নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট চাইছেন তারা। সেই সাথে নির্বাচনের ঠিক আগ মুহূর্তের সার্বিক পরিস্থিতি নিয়েও চলছে নানা আলোচনা। যিনি নির্বাচিত হন তিনি মানবিক পর্তুগালের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা দেশটির নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিদের। আগামী দিনে যিনি পর্তুগালের প্রেসিডেন্ট হবে উনি মানবিক পর্তুগালের জন্য কাজ করবেন আশা করি। ইমিগ্রেন্ট বান্ধব দলের যে কোনো প্রেসিডেন্টকে যদি নির্বাচিত করা হয় তাহলে আমরা ইমিগ্রেন্টরা পর্তুগালে সুন্দরভাবে বসবাস করতে পারবো। তবে অভিবাসীদের নেতিবাচকভাবে টার্গেট করে প্রচারণা অব্যাহত রেখেছে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী। 18 জানুয়ারি রোববার ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি সারছে পর্তুগাল। পোস্টাল ব্যালট পৌঁছে গেছে ভোটারদের হাতে হাতে। এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে নিজের 10 বছর মেয়াদ শেষ করছেন দেশটির অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট মার্সেলো রেভেলো ডি সৌজা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ তো বটেই, যে কোনো সংকটময় পরিস্থিতিতে পর্তুগালের প্রেসিডেন্টকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যায়। তাই যিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হোক
রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ঊর্ধ্বে উঠে সংবিধান অনুযায়ী পর্তুগালকে এগিয়ে নিতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালদ্বীপে কাগজপত্র ছাড়া বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণের সুযোগ দিয়েছে দেশটির সরকার। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। সুযোগটি কাজে লাগাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। মালদ্বীপে 1 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন। এ কারণে দেশটির প্রশাসন তাদের অবৈধ ঘোষণা করেছে। তবে এবার তাদের বৈধকরণে সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে অবৈধ ঘোষিত প্রবাসীরা বৈধ হতে 3 মাসের সময় পাচ্ছেন। 1 জানুয়ারি শুরু হওয়া এই কার্যক্রম চলবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। প্রবাসীরা নতুন কোম্পানি বা মালিকানা ঠিক করে নির্দিষ্ট প্রক্রিয়ায় মালদ্বীপের স্বরাষ্ট্র, নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। দেশটিতে বৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপ সরকারের এ উদ্যোগের প্রশংসা করেছেন। বাংলাদেশি যত অবৈধ লোক আছেন, আপনারা সবাই যেভাবে পারেন, যেখান দিয়ে পারেন একটা কোম্পানির সাইট নিয়ে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করবেন। যারা অবৈধ আছেন, আমি অনুরোধ করব আপনারা এই সুযোগের সরকারের এই সুবিধাটা আপনারা নেবেন। জানুয়ারি থেকে বৈধকরণ শুরু হয়েছে। সো আপনারা যারা অবৈধ আছেন তারা সবাই বৈধকরণ করবেন। সুযোগটা দিয়েছে, এই সুযোগে যদি আপনারা বৈধতা না হন, পরবর্তীতে আপনারা হাজার চেষ্টা করলেও বৈধতা হতে পারবেন কিনা সন্দেহ। মালদ্বীপ সরকারের এই সুযোগ গ্রহণ করতে দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন হাই কমিশনার। সিকিউরিটি মিনিস্ট্রি যেটা আছে মালদ্বীপের, তারা একটা এক্সপার্ট সিস্টেম, একটা ইউজার ফ্রেন্ডলি তারা একটা সাইট খুলবে। ওইখান থেকেই মূলত অ্যাপ্লিকেশন করতে পারবে। মালদ্বীপের ভিতরে তো অবশ্যই লোকের প্রয়োজন আছে, তারা বাহির থেকে আনার থেকেও যারা অলরেডি মালদ্বীপের ভিতরে আছে তাদেরকেই ওই কাজগুলোতে তারা অ্যাপয়েন্ট করতে চাচ্ছেন। তো এই যে ওভারঅল প্যাকেজটা, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশি আমাদের প্রবাসী ভাই বোনের জন্য অনেক বড় একটা সুবিধা এবং কি সুযোগ। 2024 সালের মে মাস থেকে চালু হওয়া অপারেশন কুরাঙ্গের আওতায় যারা বায়োমেট্রিক সম্পন্ন করেছেন কেবল তারাই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ হাই কমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। সরকারের সঙ্গে আলোচনার পরে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জাতির মর্যাদা ও ক্রিকেটারের নিরাপত্তা উপেক্ষা করে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তার ঝুঁকির বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরে বৃহস্পতিবারের মধ্যে আবারও চিঠি পাঠাবে আইসিসি। প্রত্যাশা, টাইগারদের ম্যাচগুলো স্থানান্তর করে দেওয়া হবে শ্রীলঙ্কায়। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। মঙ্গলবার রাতে আসা আইসিসির জবাবে সন্তুষ্ট নয় বিসিবি। বৃহত্তর প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যু আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বৃহস্পতিবারের মধ্যে আরও একবার পাঠানো হবে চিঠি। পরিস্থিতি বুঝে ক্রিকেট নীতি নির্ধারকরা বদলে দিবে ভেন্যু, প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরও এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বাকি। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলেছে।
আমরা আমাদের ব্যাপারে অনড়। 8 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, নইলে ওয়াকওভার পাবে প্রতিপক্ষ। আইসিসির আলটিমেটাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আইসিসির কাছ থেকে ইতিবাচক উত্তরের আশায় বিসিবি। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু। সকাল সকাল ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি আইসিসি। বিষয়টি নিয়ে গতকালই অনলাইনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক করে বোর্ড। তার অফিসিয়াল বিবৃতি আসার আগেই পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা। একটু সময় নিলেও টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে কি আলোচনা হয়েছে তা জানালো ক্রিকেট বোর্ড। বিসিবির স্পষ্ট বার্তা, ভারতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। একই সঙ্গে আলোচনা চলছে নিরাপত্তা ইস্যুতে ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়ারও। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর নিয়ে আমরা যে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছিলাম সেই বিষয়ে আইসিসি আমাদের প্রতিক্রিয়া জানিয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আমরা যেসব বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ করেছি তা সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের মতামত ও পরামর্শগুলো বিবেচনা নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। 6 জানুয়ারি মধ্যরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিক ইনফো জানায় বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। এই খবরে মর্মাহত হয়ে পড়েন দেশের ক্রিকেট ভক্তরা। তবে বিসিবি আশ্বস্ত করেছে এখনো এমন কোনো অবস্থান ব্যক্ত করেনি আইসিসি। কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যে আইসিসি আমাদের দাবিগুলো আমলে নেয়নি। এই বিষয়টি আমাদের নজরে এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের সঙ্গে আইসিসির যে ধরনের যোগাযোগ হয়েছে তার সঙ্গে এই সংবাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবির সঙ্গে বিসিসিআই টানাপোড়েনের সূত্রপাত মোস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে। যৌক্তিক কারণ ছাড়াই কাটার মাস্টারকে কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। তার প্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় কথা বলছে অনেক ভারতীয়। তবে এর মাঝে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন কেউ কেউ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজের দোষটা কি ছিল? আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ভারতীয়দের যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করেছেন। এক মোস্তাফিজ ইস্যুতে উত্তাপ, এরপর বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশের অস্বীকৃতি আর আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কেই এখন টানাপোড়েন। উত্তেজিত কণ্ঠে বাংলাদেশকে দোষারোপ করছেন ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট ও রাজনীতিবিদরা। শিষ্টাচার ভুলে বাংলাদেশকে খাটো করতে যাচ্ছে তাই ভাষায় কথা বলছেন প্রতিবেশী দেশটির অনেকে। সৌহার্দ্য ভুলে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছেন। তবে এর মাঝেই কেউ কেউ বিচক্ষণতার পরিচয়ও দিচ্ছেন। দুদিন আগেই প্রবীণ রাজনীতিবিদ শশী থারুর, কীর্তি আজাদরা ভারতের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। খেলোয়াড়ের দোষটা কি? মানলাম পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কি করেছে? তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই ছিল। শুধু মুসলিমরাই নন, হিন্দু ধর্মাবলম্বী অনেকেও বলেছেন একই কথা। জনতা দলের উপদেষ্টা কিষাণ চাঁদ ত্যাগী আর তেলেগু দেশম পার্টির নেতা শ্রীকৃষ্ণ দেভারায়ালুর মতে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে পুরো বিষয়টি ঘোলাটে করেছে ভারতই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো মোটেও ঠিক নয়। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটে বাংলাদেশ ও ভারতকে এক করা কঠিন, কিন্তু খেলাটাকে রাজনীতির বাইরে রাখা যেত। দুদেশের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। এখন যেহেতু কিছু সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করতে কাজ করতে হবে। বাণিজ্য আর ক্রীড়া হতে পারত সবচেয়ে ভালো মাধ্যম। বাংলাদেশ ভারত ছাপিয়ে সাউথ এশিয়ার সব দেশের ক্রিকেট ফলোয়াররাই ভারতের সমালোচনায় মুখর। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সম্ভব নয়। মাকসুম আলম খান, সময় সংবাদ।
বাংলাদেশ ইস্যুর মাঝে টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতায় আইসিসি। দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় অংশগ্রহণকারী অন্তত 5 দেশ পড়েছে ভিসা জটিলতায়। পাকিস্তানি গণমাধ্যম জিও স্পোর্টসের দাবি, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাত পড়েছে এই ঝামেলায়। সমস্যা সমাধানে আইসিসিকে চিঠি দিয়েছে এই 5 দেশের ক্রিকেট বোর্ড। এক ভারত নিয়ে যত সমস্যা, বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় নিজ দেশে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তানকে খেলতে হয় অন্য দেশে। ভারতের জন্যই বৈশ্বিক আসরগুলো বাধ্য হয়ে হাইব্রিড মডেলে আয়োজন করে আইসিসি। এতদিন এই সংকট শুধু পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার যেন তা ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বেই। 20 দল নিয়ে বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ, যে আসরে প্রথমবার খেলতে এসে চরম বিপাকে ইউরোপের দেশ ইতালি। ফুটবল জনপ্রিয় দেশটিতে ক্রিকেট খেলে থাকেন সাধারণত বিভিন্ন দেশ থেকে আসা ইমিগ্রেন্ট ক্রিকেটাররা, যাদের মধ্যে আছে পাকিস্তানের বংশোদ্ভূত খেলোয়াড়ও। আর তাদের নিয়ে ঝামেলা তৈরি করছে ভারত। ইতালির মতো এমন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছে যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও। ভারতের কট্টরপন্থী ভিসা নীতির জন্য তারাও পড়েছে বিপাকে। বিশ্বকাপ শুরু হতে হাতে সময় আছে মাত্র 1 মাস, অথচ এখনও এই 5 দেশের পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা প্রাপ্তি নিয়ে কোনো সবুজ সংকেত দেয়নি ভারত। উদ্ভূত সংকট নিরসনে আইসিসির দ্বারস্থ হয়েছে 5 দেশের ক্রিকেট বোর্ড। ভিসা প্রক্রিয়া শিথিল করতে দিয়েছে অফিসিয়াল চিঠি, যে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াতেও। তবে বেশ কয়েকটি কার্যদিবস পেরুলেও এখনও জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি বিসিসিআই, এমনকি কোনো জবাব আসেনি আইসিসির তরফ থেকেও। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও স্পোর্টসের দাবি, সময় স্বল্পতার জন্য বিষয়টি নিয়ে তাড়া দিলেও অদৃশ্য কারণে সাড়া দিচ্ছে না কোনো পক্ষই। তাই সম্মিলিতভাবে আবারও আইসিসি ও বিসিসিআই বরাবর চিঠি পাঠানোর উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড। 20 দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। এর মধ্যে বাংলাদেশ সহ 7 দেশের সঙ্গেই ঝামেলা পাকিয়ে রেখেছে বিসিসিআই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গেও যে খুব ভালো সম্পর্ক এটাও বলা যাবে না। তারপরও ক্রিকেট বিশ্ব জিম্মি ভারতের কাছে। বিষয়গুলো সব জেনে বুঝেও নিশ্চুপ আইসিসি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এদিকে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ঢাকা ক্যাপিটালসের নাসির হোসেন। ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও প্রতিপক্ষের রান কম থাকায় সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেছে অলরাউন্ডারের। ব্যাটিং লাইন আপে টপ অর্ডারে জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট, তাই পছন্দের জায়গায় ব্যাটিং পাওয়াটা টাফ বলে মনে করেন তিনি। যদিও সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে রাখতে ভুল করেননি নাসির। নিজের রান বা উইকেট নয়, তার চিন্তায় কেবলই দলের জয়। অবশ্যই ভালো লাগতেছে, কারণ আপনি যেখানে পারফর্ম করেন না কেন ভালো তো লাগে সবসময়। আর আমি টি-20তে অন্তত বিশেষ করে যে আমি চেষ্টা আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে, কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা একটু রান করা সহজ। কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লের মধ্যে আপনার 9টা প্লেয়ার ভিতরে থাকে, তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা, বাট আপনি পাওয়ার প্লের পরে কিন্তু এতটা সহজ হয় না। সাইফ নাম্বার 3-এ ব্যাটিং করে সবসময়, ন্যাশনাল টিমও করে, তা সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকে আপনি যদি এই ঘরোয়া লিগে দেখেন আর কি। তা হয়তো বা সে কারণে হয়নি, যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে আমাদের টিমে, কারেন্ট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার আছে, ওদের প্রায়োরিটিটা সবসময় টিমের মধ্যে বেশি থাকে। ওরা যেখানে খেলতে পছন্দ করে তাদেরকে প্রায়োরিটিটা ওই জায়গাতেই দেওয়া হয়। আর আমরা কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ার আছে সব কিন্তু 19-20, আমি বলবো না যে আপনি 15-20 আর কি, যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা যারা ন্যাশনাল টিমের বাইরে আছে সবাই কিন্তু 19-20। আপনি পুরো ন্যাশনাল টিম বাদ দিয়ে আরেকটা ন্যাশনাল টিম খেলান, রেজাল্ট কিন্তু আমার কাছে মনে হয় যে 19-20 হবে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে উইকেটটা রিড করা খুব ইম্পর্টেন্ট। আপনি যে সিচুয়েশনে ব্যাটিং করেন না কেন উইকেটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে বল টার্ন করলে আমার জন্য রানের কোন দিক থেকে রান করতে আমার সহজ হবে, বল সুইং করলে আমার কি করা দরকার, ড্রাইভ খেলবো কি খেলবো না। তো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। আপনি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনি উইকেটটা যত ভালো বুঝবেন আপনি তত ভালো তত বেশি সাকসেস হবেন। প্রথম জয়ের খোঁজে আজ নিজেদের 6ষ্ঠ ম্যাচে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। তাদের প্রতিপক্ষ টেবিলে 4 নম্বরে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। গেল ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ধরাশয়ী হয়েছে নোয়াখালী। ব্যাটিংয়ে বাজে অবস্থা লোকাল ক্রিকেটারদের। হাবিবুর রহমান, সোহান, সৌম্য, মনিম শাহরিয়ার, অঙ্কনরা রান পাচ্ছেন না, যার কারণে বিপাকে পড়তে হচ্ছে দলকে।
ঢাকার কাছে 7 উইকেটে হেরেছে নোয়াখালী। তাদের জন্য চ্যালেঞ্জ জয় ফেরার। সেই লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে খালেদ মাহমুদ সুজনের দল। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সও নেই একেবারে ভালো পজিশনে, টেবিলের 4-এ অবস্থান তাদের। তবে সবশেষ ম্যাচে রংপুরকে সুপার ওভারে হারিয়েছে তারা, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটার। তাই নোয়াখালীর বিপক্ষে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় পদ্মাপাড়ের দলটির। জয়ের ধারা ধরে রাখার মিশনে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। আগের ম্যাচে দুই দলের অভিজ্ঞতা হয়েছে দুই রকম। টানা 3 ম্যাচ হারের পর জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ঘরের মাঠে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হার সঙ্গী হয়েছে সিলেটের। মোমেন্টাম পাওয়া ঢাকা প্রস্তুত তাদের জয়ের ধারা ধরে রাখার। দীর্ঘদিন পর 3 নম্বরে নেমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নাসির হোসেন। তার 50 বলে 90 রানের ইনিংসে দাপুটে জয় পেয়েছে ক্যাপিটালস। দারুণ সঙ্গ দিয়েছেন ইমাদ ওয়াসিম। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে খুব কাছে গিয়ে হেরেছে ঢাকা। এবার প্রতিশোধ নিতে চাইবে ঢাকা। সিলেটও চাইবে নিজেদের মাঠে জয়ে ফিরতে। 2016 সালে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের সিদ্ধান্ত নেয়ার পর হতাশায় মরে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের এত সাফল্যের পরও সেদিনের স্মৃতি এখনো মনে পড়ে আর্জেন্টাইন তারকার। আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজো টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তরুণ প্রজন্মের জন্য মেসির পরামর্শ, ব্যর্থ হলেও হাল ছেড়ে দেয়া যাবে না। আবারও কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়াতে হবে। অবসরের পর কোচ নয়, বরং একটি ক্লাবের মালিক হয়ে শিশুদের ফুটবলার হিসেবে গড়ে ওঠার পথ সহজ করতে চান তিনি। 2014 ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও দলকে শিরোপা উপহার দিতে পারেননি লিওনেল মেসি। জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টাইন তারকার। এরপর ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনালে উঠেও তীরে এসে তরি ডোবে আলবিসেলেস্তেদের। 2016 সালের লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালের হার তো আর্জেন্টাইনদের কাছে এখনও হৃদয় ক্ষত হয়ে আছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সে ফাইনালে প্রতিপক্ষ চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। হারের পর অবসরের ঘোষণা দেন মেসি। কারণ বার্সেলোনায় সোনালী সময় পার করা মেসি জাতীয় দলকে তখনও কোনো শিরোপা উপহার দিতে পারেননি। চারদিকে সমালোচনায় জর্জরিত মেসি এসব কথা নিতে না পেরে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় কেমন কেটেছিল তার দিনগুলো, তা এতদিন পর আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজো টিভিকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশ করেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের নায়ক। সে সময় কষ্টে নাকি তার মরে যাওয়ার ইচ্ছে হয়েছিল। তবে নিজের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে ব্যর্থতা এলেও হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি। হাল ছেড়ে না দেওয়ার কারণেই মেসি ফিরে এসে দলকে উপহার দেন কাতার বিশ্বকাপের শিরোপা। 2021 ও 2024 সালের কোপা আমেরিকা ট্রফিও যায় আর্জেন্টিনার ঘরে। খুব অনুশোচনা হয়েছিল, মরে যেতে চেয়েছিলাম সেবার। তবে সবাইকে নিজ নিজ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, যদিও মনের ইচ্ছা কখনো এড়ানো যায় না। এটা ভালো যে আমি সবার কথা তোয়াক্কা না করে আবারও মাঠে ফিরেছিলাম। কখনো হাল ছাড়তে নেই, পড়ে গেলে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে অন্তত মনের মধ্যে সন্তুষ্টি থাকবে, এটা ভেবে যে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি চেষ্টা করেছেন। ভবিষ্যতে নিজেকে কোচ হিসেবে দেখতে চান না মেসি, বরং একটি ক্লাব কিনে সেই ক্লাবকে গড়ে তোলাতেই তার আগ্রহ বেশি। নিজেকে আমি কোচ হিসেবে দেখি না। কোচ হওয়ার ধারণাটা ভালোই লাগে, তবে আমি শূন্য থেকে একটা ক্লাব শুরু করে গড়ে তুলতে চাই, যেখানে শিশুদের নিজেকে গড়ে তোলার এবং কিছু অর্জনের সুযোগ থাকবে। যদি আমাকে বেছে নিতে হয়, তবে এটাই আমার কাছে বেশি আকর্ষণীয়। এই স্বপ্ন এরই মধ্যে কিছুটা পূরণ হয়ে গেছে মেসির। প্রিয় বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের 4র্থ বিভাগের ক্লাব দেপোর্তিভো এলএসএম নামে একটি ক্লাবের মালিক হয়েছেন। 2026 বিশ্বকাপে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। জাতীয় দলে যে খুব বেশি দিন তাকে আর দেখা যাবে না সে আভাস অনেকবারই দিয়েছেন। তবে ক্লাব ক্যারিয়ারে ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি 2028 সাল পর্যন্ত। আপাতত এ সময় পর্যন্ত তিনি যে খেলবেন ক্লাবের হয়ে সে আশা করতেই পারেন সমর্থকরা। সাক্ষাৎকারে মেসি তার টিকটক, পছন্দের খাবার সম্পর্কে আরো মজার তথ্য দেন সমর্থকদের। এদিকে সাম্প্রতিক সময়ে গুঞ্জন ওঠে বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে ইন্টার মায়ামি থেকে ধারে ইংলিশ ক্লাব লিভারপুলে যাচ্ছেন মেসি। তবে সে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছে লিভারপুল। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে।
নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন, গুলশানে বৈঠকে রাষ্ট্রদূত। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘনের অভিযোগ, বিগত 3 নির্বাচন থেকে পুলিশকে শিক্ষা নেয়ার পরামর্শ এনসিপির। জাতীয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ভোট, প্রভাব পড়বে 207টি আসনে, ভোটের হার বেড়ে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন, মত বিশেষজ্ঞদের। জকসুতে প্রথমবারে শিবিরের বাজিমাত, প্রথম ভিপি হলেন রিয়াজুল ইসলাম, জিএস সহ 16 পদে জয় জয়কার, প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ আলিশা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।